অনেকদিন সহ্য করেছি, আর নয়। এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, যাও বেরো। বাসার মালিকের এই একটা কথাতেই মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। মাথার উপরের ছাদ নেই, পকেটে টাকা নেই, সামনে কোনো পথও নেই। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ঠিক এই দিনটাই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছিল। কারণ কয়েক ঘন্টা পরেই সে এমন একটা বাংলোর মালিক হয় যেটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। কিন্তু সেই বাংলোতে ঢুকেই সে এমন একজনকে দেখে যাকে দেখার কথা সে দুঃস্বপ্নেও ভাবেনি। নিজের অফিসের রাগী অহংকারী সিইও। এক ছাদের নিচে শুরু হয় প্রতিদিনের ঝগড়া, কমেডি, ভুল বোঝাবুঝি, আর ধীরে ধীরে জন্ম নেয় এমন এক ভালোবাসা যার শেষটা আপনার কল্পনার থেকেও আলাদা। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ঢুকে পড়ি আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড সিনথিয়াকে দেখতে পাই। আজ তাকে তার বাসার মালিক একরকম ধাক্কা দিয়েই বাসা থেকে বের করে দিয়েছে, কারণ সিনথিয়া কয়েক মাসের বাসা ভাড়া পরিশোধ করতে পারেনি। এদিকে সিনথিয়া মনে মনে বলতে থাকে, আমার সঙ্গে এটা একদমই অন্যায় হয়েছে, কারণ বাসার মালিক জেনে শুনেই হঠাৎ করে বাসা ভাড়া বাড়িয়ে দিয়েছিল, আর সেই কারণেই সে সময় মতো ভাড়া পরিশোধ করতে পারেনি। মনে মনে সে শুধু একটাই চাইছিল, কোনোভাবে যেন এই সমস্যার সমাধান হয়ে যায় এবং অন্তত কিছুদিনের জন্য হলেও যেন তাকে এই বাসায় থাকতে দেওয়া হয়। তাই সিনথিয়া বাসার মালিককে অনুরোধ করে বলে, প্লিজ আমাকে আর কয়েকটা দিন থাকতে দিন, আমি খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো। হয় আপনার সব ভাড়া পরিশোধ করব, না হয় নিজেই অন্য কোথাও চলে যাব। কিন্তু বাসার মালিক কোনো কথাই শুনতে রাজি হন না। তিনি সোজাসুজি বলে দেন, এখনই এখান থেকে বের হয়ে যাও, আমি এই বাসাটা ইতিমধ্যেই অন্য একজনকে ভাড়া দিয়ে দিয়েছি। এরপর তিনি সিনথিয়ার সব জিনিসপত্র বাসার বাইরে ফেলে দেন। এক মুহূর্তের মধ্যেই মাথার উপরের ছাদ হারিয়ে ফেলে সিনথিয়া। এর মাঝেই আবার অফিসে যাওয়ার সময় হয়ে যায়। হাজারো চিন্তা মাথায় ঘুরলেও সে নিজেকে সাহস দিয়ে শান্ত রাখার চেষ্টা করে এবং একটি গামলা মাথায় দিয়ে মনে মনে বলে, খারাপ সময় চিরদিন থাকে না। আজ হয়তো আমার খারাপ সময় চলছে, কিন্তু আমি জানি খুব শিগগিরই ভালো সময় আসবে। আর সত্যি বলতে এটাই তো বাস্তবতা। প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে, আবার সেই খারাপ সময় একদিন শেষও হয়ে যায়। যাই হোক, সিনথিয়া যখন এসব ভাবছিল ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে সে হাসতে হাসতে বলে, যাক, আমার ছাতা নেই তো কি হয়েছে, আমার সঙ্গে গামলা তো আছে, নইলে আজকে ফ্রিতেই গোসল হয়ে যেত। এদিকে আমরা দেখতে পাই এক সুদর্শন যুবক একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছে। তার নাম লি। লি একটি বড় কোম্পানির সিইও। সে সবসময় কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তার কাছে কথার চেয়ে কাজের মূল্য অনেক বেশি। এরপর আমরা দেখি লি অফিসে ঢুকেই সিনথিয়াকে বলে, আমার জন্য 2 কাপ কফি নিয়ে উপরে আসো। এখান থেকেই আমরা বুঝতে পারি সিনথিয়া যে অফিসে কাজ করে সেই অফিসের সিইওই হল লি। কিছুক্ষণ পর সিনথিয়া কফি নিয়ে লির কেবিনে যায়, কিন্তু দরজা খুলতেই সে দেখে লি আর আরেকজন ছেলে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আসলে তারা কোনো ভুল কাজই করছিল না, কিন্তু সিনথিয়া না বুঝেই উল্টোটা ভেবে বসে। তাই সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে বলে, সরি বস, আমি কিছুই দেখিনি, আপনারা চালিয়ে যান, আমি এখনই চলে যাচ্ছি। সিনথিয়ার মুখে এমন উল্টাপাল্টা কথা শুনে লির মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। সে পাশের ছেলেটাকে বলে, সব তোমার জন্য, কোনো কারণ ছাড়াই আজ আমার সম্মান শেষ। আর এদিকে সিনথিয়া বাইরে বেরিয়ে মনে মনে বলতে থাকে, ধুর, আমি যা দেখলাম, এবার না আবার বস আমাকেই চাকরি থেকে বের করে দেয়। এসব ভাবতে ভাবতেই তার ফোনে একটি কল আসে। ফোন করেছিলেন একজন আইনজীবী। তিনি সিনথিয়াকে জানান, আপনার আন্টি আপনার নামে একটি বাংলো লিখে গেছেন, সময় করে এসে শুধু কিছু কাগজপত্রে সই করলেই বাংলোটির মালিকানা বুঝে নিতে পারবেন। এই কথা শুনে সিনথিয়া অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? আমার আন্টি তো বাবার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন, তিনি আবার আমার নামে বাংলো লিখে গেলেন কিভাবে? তবে পরক্ষণেই সে নিজেকে বলে, এসব পরে ভাবা যাবে, আপাতত আমার তো থাকার কোনো জায়গাই নেই, অন্তত আজ রাতের জন্য এই বাংলোটাই আমার আশ্রয় হবে। এরপর রাতে সিনথিয়া সেই বাংলোতে পৌঁছে যায়। বাড়িটা দেখে সে একেবারে অবাক হয়ে যায়। এত বড় আর এত সুন্দর একটা বাড়ি সে কল্পনাও করেনি। খুশিতে সে ঘরের ভেতরে ঢুকেই নাচতে শুরু করে, এমনকি গুনগুন করে গানও গাইতে থাকে। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে। লোকটা মাত্রই গোসল করে বের হয়েছে। ভালো করে তাকিয়ে সিনথিয়া তো একেবারে হতবাক। আরে, এ তো আমার অফিসের বস লি। সিনথিয়া মনে মনে ভাবতে থাকে, আমার বস এখানে কি করছেন? ঠিক তখনই লি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সিনথিয়া আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, এটা আমার বাসা, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? বরং আপনি এখানে কি করছেন? লি অবাক হয়ে বলে, তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি? দরকার হলে একজন ভালো ডাক্তার দেখাও, এটা আমার বাসা। তারপর সে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কি 220 নম্বর বাংলো খুঁজছিলে? সিনথিয়া নম্বরটা ভালো করে দেখে বলে, 1 মিনিট, এটা কি 221 নম্বর? লি মাথা নেড়ে বলে, হ্যাঁ, এটা 221 নম্বর বাংলো। কথাটা শুনেই সিনথিয়া লজ্জায় একেবারে অস্বস্তিতে পড়ে যায়। সে হেসে বলে, আসলে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভুল করে আপনার বাসায় ঢুকে পড়েছি, প্লিজ আমাকে মাফ করে দিন, চাইলে আমি আপনার পুরো বাসাটা পরিষ্কার করে দিয়ে যেতে পারি। লি শান্ত গলায় বলে, তার কোনো দরকার নেই, তুমি শুধু আমার বাসা থেকে বের হয়ে যাও। অবশেষে সিনথিয়া লজ্জায় মাথা নিচু করে নিজের আসল বাংলোর দিকে চলে যায়। পরের সকালে আমরা দেখি একজন বয়স্ক মহিলা সিনথিয়ার কাছে এসে বলেন, আমি এই কলোনির ইউনিয়ন মেম্বার, এখানে থাকতে হলে তোমাকে মেইনটেনেন্স বাবদ একটি নির্দিষ্ট টাকা দিতে হবে, আর সেটা 3 দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। এই কথা শুনে সিনথিয়ার মাথায় যেন আবারও আকাশ ভেঙে পড়ে। একটা সমস্যার সমাধান হতে না হতেই
মুহূর্তেই আরেকটা নতুন সমস্যা এসে হাজির। ঠিক তখনই সেখানে তার বস লি চলে আসে। সুযোগ পেয়ে সিনথিয়া তাড়াতাড়ি বলে, বস আপনি কি আমাকে একটু অ্যাডভান্স স্যালারি দিতে পারবেন? কিন্তু সিনথিয়ার পুরো কথা শোনার আগেই লি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত কোনোভাবে সিনথিয়া মেইনটেনেন্সের টাকা পরিশোধ করে। তবে এরপর তার হাতে খুব অল্প কিছু টাকা অবশিষ্ট থাকে, আর সেই টাকায় সে অনেকগুলো নুডলসের প্যাকেট কিনে আনে, কারণ তার ধারণা যতদিন টাকা নেই ততদিন নুডলসই আমার লাইফ পার্টনার। এরপর সে নিজের রুমে বসে গান শুনতে শুনতে মজা করে নুডলস রান্না করে খেতে থাকে। অন্যদিকে আমরা দেখি আজ লির মুড ভীষণ খারাপ, কারণ সে খুবই নিয়ম মেনে চলা এবং একটু খিটখিটে স্বভাবের মানুষ। হঠাৎ সে পাশের বাসা অর্থাৎ সিনথিয়ার বাসায় গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সিনথিয়া অবাক হয়ে বলে, আমি তো শুধু নুডলস রান্না করছি। তখন লি বলে, গানের সাউন্ডটা একটু কমাও, এত জোরে গান শোনা আমার একদমই পছন্দ নয়। এই কথাটা বলেই সে নিজের বাসায় ফিরে যায়। এরপর আমরা দেখি সিনথিয়া মোবাইলে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছে। সে বলে, দেখ তো আমার কপাল, অফিসের সিইও এখন আমার পাশের বাসার প্রতিবেশী, আর মানুষটা এতটাই আজব যে মনে হয় হাসারও একটা অফিসিয়াল টাইম আছে। কিন্তু সিনথিয়া বুঝতেই পারেনি লি দরজার আড়ালে দাঁড়িয়ে তার সব কথাই শুনে ফেলেছে। এরপরের দৃশ্যে আমরা দেখি এটি শপিং মলে হঠাৎ করেই দুজনের দেখা হয়ে যায়। সিনথিয়া হেসে বলে, চলুন না বস, আজ একসাথে শপিং করি। এটা শুনে লি বলে, আমি তো তোমার মতো একটা আজব মানুষ, তাহলে আমি কেন তোমার সঙ্গে শপিং করতে যাব? এই কথা বলেই সে নিজের কেনাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অফিসে সিনথিয়ার এক সহকর্মী তাকে বলে, শুনেছি আমাদের অফিস থেকে কয়েকজন কর্মীকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, আর যতদূর জানি তোমাদের ডিপার্টমেন্ট থেকেও একজনকে ছাঁটাই করা হবে। এই কথা শুনে সিনথিয়া ভীষণ চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, বস তো আমাকে একদমই পছন্দ করেন না, তাহলে হয়তো চাকরি থেকে আমাকেই বের করে দেবেন। অনেকক্ষণ চিন্তা করার পর সে সিদ্ধান্ত নেয়, না, এভাবে ভয় পেয়ে লাভ নেই, আমি নিজেই বসের কাছে গিয়ে সবকিছুর জন্য ক্ষমা চাইবো। এরপর আমরা দেখি সিনথিয়া লির বাসায় যায়। সেখানে গিয়ে সে দেখে লি তখন নাইট ড্রেস পরে আছে। ঠিক তখনই সিনথিয়ার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চুপি চুপি নিজের ফোন বের করে লির কয়েকটা ছবি তুলে ফেলে। এটা দেখে লি অবাক হয়ে বলে, এই তুমি কি করছো? তাড়াতাড়ি ছবিগুলো ডিলিট করো, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হবে। সিনথিয়া দুষ্টু হেসে উত্তর দেয়, জি না, আমি ছবিগুলো ডিলিট করব না, এগুলো ভবিষ্যতে আমার কাজে লাগবে। এই কথা শুনে লি ছবিগুলো ডিলিট করার জন্য সিনথিয়াকে ধরতে যায়, কিন্তু দুষ্টু সিনথিয়া খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমরা দেখি লি সিনথিয়াকে একে অফিসের ছাদে ডেকে পাঠায়। তারপর গম্ভীর গলায় বলে, তুমি যদি ছবিগুলো ডিলিট না করো তাহলে আমার পাশের বাসায় আর থাকতে পারবে না, তোমাকে সেখান থেকে চলে যেতে হতে হবে। সিনথিয়া আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, আমি আমার বাসায় থাকবো, এতে আপনার সমস্যা কোথায়? তারপর সে কন্ট্রাক্ট পেপারটা বের করে বলে, আপনি যদি সত্যিই চান আমি ছবিগুলো ডিলিট করি তাহলে আগে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না, তাই নিজের চাকরিটা বাঁচানোর জন্যই আমাকে এই বুদ্ধিটা খাটাতে হয়েছে। এরপর লি কন্ট্রাক্টের সব শর্ত ভালো করে পড়ে। তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে নুডলস রান্না করতে বা এত জোরে গান বাজাতে কখনোই অনুমতি দেব না, এই কন্ট্রাক্টে আমি কোনোভাবেই সাইন করব না। এটা শুনে সিনথিয়া একটুও ঘাবড়ায় না, বরং হেসে বলে, ঠিক আছে বস, সমস্যা নেই, আমি জানি আপনি একদিন আমাকে চাকরি থেকে বের করে দেবেন, কিন্তু তার আগে আপনার এই নাইট ড্রেস পরা ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাহলে আপনার সম্মানমান কোথায় থাকবে সেটা কিন্তু আমি জানি না। এই কথাটা বলেই সিনথিয়া সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে আমরা দেখি লি তার এক কর্মচারীর কাছে বাজেট স্টেটমেন্ট চায়। কর্মচারী জানায়, স্যার ফাইলটা সিনথিয়ার কাছে আছে, সে একটু পরেই নিয়ে চলে আসবে। এই কথা শুনে লির টেনশন শুরু হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই দুষ্টু মেয়েটা আবার কি কাণ্ড করে বসে। কিছুক্ষণ পর সিনথিয়া ফাইল নিয়ে আসে। লি ফাইল খুলতেই ভেতরে নিজের সেই নাইট ড্রেস পরা ছবিগুলো দেখতে পায়। এগুলো দেখে তার মাথা প্রায় ঘুরে যায়। সে তাড়াতাড়ি ফাইলটা বন্ধ করে ফেলে। তারপর সবার দিকে তাকিয়ে বলে, মিটিং শেষ, সার্জেন্ট সবাই এখন যেতে পারেন। সবাই বেরিয়ে যাওয়ার পর লি রাগী গলায় বলে, ফাইলের ভেতরে এসব রাখার মানে কি? সিনথিয়া শুধু মুচকি হেসে থাকে। এরপর আমরা দেখি দুজন একসাথে লিফটে উঠেছে। সেখানে সিনথিয়া ইচ্ছে করেই লিকে বারবার বিরক্ত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় লি এবার কিছুই বলে না, কারণ তার নাইট ড্রেস পরা ছবিগুলো এখনো সিনথিয়ার ফোনেই রয়েছে। পরদিন সকালে লি নিজেই সিনথিয়ার বাসায় আসে। এসেই বলে, ঠিক আছে, আমি কন্ট্রাক্টে সাইন করে দিচ্ছি, এবার তুমি আমার ছবিগুলো ডিলিট করে দাও। কন্ট্রাক্টে সাইন হতে দেখেই সিনথিয়া ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, ওকে বস, আমি এখনই সব ছবি ডিলিট করে দিচ্ছি। ছবিগুলো ডিলিট করার পর লি বলে, এত সহজে ডিলিট করে দিলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোমার ফোনটা আমাকে দাও, আমি নিজেই চেক করে দেখি। এ কথা শুনেই সিনথিয়া একটু ঘাবড়ে যায়। সে ফোনটা লুকিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নিজের পায়ে হোঁচট খেয়ে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে লি সিনেমার হিরোর মতো তাকে ধরে ফেলে। দুজনের চোখে চোখ পড়ে যায়। কয়েক সেকেন্ড তারা শুধু একে অপরের দিকেই তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি অফিসে বসে সিনথিয়া নিজের কাজে ব্যস্ত। হঠাৎ তার নজরে আসে আজ লির শরীরটা যেন কিছুটা খারাপ লাগছে। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, বস আপনার কি শরীর খারাপ? লি স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে, না আমি ঠিক আছি। কিন্তু সিনথিয়া বুঝতে পারে লি আসলে অসুস্থ। সেই রাতেই সে কিছু ওষুধ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে লির বাসায় যায়। সবকিছু রেখে চুপচাপ নিজের বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পরে সিনথিয়ার নিজেরও শরীর খারাপ লাগতে শুরু করে। সে ওষুধ খেতে গিয়ে হঠাৎ খেয়াল করে ওষুধগুলোর মেয়াদও অনেক আগেই
শেষ হয়ে গেছে। এটা বুঝতেই তার মাথায় হাত। সে মনে করে সর্বনাশ, এই এক্সপায়ার্ড ওষুধগুলোই তো আমি বসকে দিয়ে এসেছি। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে লির বাসায় চলে যায়। গিয়ে দেখে লি ইতিমধ্যেই অজ্ঞান হয়ে পড়ে আছে। সিনথিয়া ভয় পেয়ে যায়। সে দ্রুত লিকে নিজের বাসায় নিয়ে আসে এবং খুব যত্ন করে তার দেখাশোনা করতে থাকে। অন্যদিকে আমরা জানতে পারি লি অজ্ঞান হয়ে থাকার সময় তার বাসায় আগুন লেগে যায়, ফলে কিছু সময়ের জন্য তার বাসায় থাকা অসম্ভব হয়ে পড়ে। এই সুযোগে সিনথিয়া বলে, আপনি চাইলে আপাতত আমার বাসায় থাকতে পারেন। কিন্তু লি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কখনোই না, দরকার হলে আমি রাস্তার পাশে থাকবো, তবুও তোমার সঙ্গে এক বাসায় থাকবো না। এই বলে সে সত্যি বাইরে গিয়ে কিছুক্ষণ বসে থাকে, কিন্তু কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পারে। সে মনে মনে ভাবে, আমি যা করছি এর তো কোনো মানেই হয় না। অবশেষে সে আবার সিনথিয়ার বাসায় ফিরে আসে। এসে বলে, ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি, আপাতত তোমার বাসাতেই থাকবো। কিন্তু এক ছাদের নিচে যখন দুজন একসঙ্গে থাকতে শুরু করে তখন শান্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। একজন কিছু বললে আরেকজন তার দ্বিগুণ উত্তর দেয়। কখনো নুডলস নিয়ে ঝগড়া, কখনো গানের আওয়াজ নিয়ে তর্ক, আবার কখনো একে অপরকে খোঁচা মারা। সব মিলিয়ে তাদের প্রতিটা দিনই হয়ে ওঠে হাসি, ঝগড়া আর মজায় ভরা। আর এভাবেই শুরু হয় লি আর সিনথিয়ার এক ছাদের নিচে একেবারে জমজমাট সহবাসের নতুন অধ্যায়। এরপর একদিন আমরা দেখি লি ওয়াশরুমে গিয়ে হঠাৎ বুঝতে পারে সেখানে টয়লেট টিস্যু নেই। উপায় না পেয়ে সে সঙ্গে সঙ্গে সিনথিয়াকে ফোন করে বলে, এত বড় বাসা অথচ টয়লেটে ব্যবহার করার মতো একটা টিস্যুও নেই কেন? সিনথিয়া মজা করে উত্তর দেয়, এসব ফালতু অভিযোগ না করে আগে আমাকে 50 টাকা ট্রান্সফার করুন, তারপর টিস্যু নিয়ে আসছি। আর কোনো উপায় না দেখে লি সঙ্গে সঙ্গে 50 টাকা পাঠিয়ে দেয়। টাকা পাওয়ার পর সিনথিয়া টিস্যু দিয়ে আসে আর লিও অবশেষে সেই বিপদ থেকে মুক্তি পায়। অফিসে লি যতই সিনথিয়ার বস হোক না কেন, বাসায় কিন্তু পুরো রাজত্ব শুধুই সিনথিয়ার। এখানে সব নিয়মকানুন তারই। দুজন সারাক্ষণ একে অপরের সঙ্গে খুনসুটি আর ঝগড়া করেই সময় কাটায়। এদিকে সিনথিয়া কোনোভাবেই চায় না কেউ জানুক যে তার অফিসের সিইও তার বাসায় ভাড়াটে হয়ে থাকে। তাই যখনই কোনো অতিথি বাসায় আসে সে তাড়াতাড়ি লিকে বাথরুমে লুকিয়ে রাখে যাতে কেউ তাকে দেখতে না পারে। এরপর আমরা দেখি তারা ধীরে ধীরে একসঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে। তবে সেই সময়ের বেশিরভাগই কাটে একজন আরেকজনকে জ্বালিয়ে। এমনকি সিনথিয়া লিকে দিয়ে বাসার প্রায় সব কাজ করিয়ে নেয় আর সে নিজে আরাম করে সোফায় বসে নিজের প্রিয় টিভি শো দেখতে থাকে। এভাবেই তাদের দিনগুলো মজা আর ঝগড়ার মধ্য দিয়েই কেটে যেতে থাকে। একদিন রাতে লির সবচেয়ে কাছের বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। বন্ধুকে দেখে লি একটু অস্বস্তিতে পড়ে যায়। তার বন্ধু নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে সে বলে, এত লুকানোর কি আছে? তুমি যে সিনথিয়াকে পছন্দ করো সেটা তো সবাই বুঝে ফেলেছে। এ কথা শুনে লি তাড়াতাড়ি বলে, কি আজে বাজে কথা বলছো, আমাদের মধ্যে এমন কিছুই নেই। তখন তার বন্ধু হেসে বলে, নাটক বন্ধ করো, যদি কিছুই না থাকে তাহলে একই বাসায় এভাবে থাকছো কেন? এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না লি। অন্যদিকে আমরা দেখি সিনথিয়া আর তার এক বান্ধবী মোবাইলে বসে মুভি দেখছে। এটা দেখে লির ভেতরে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে শুরু করে। সে মনে মনে বলে, না না, আমি এই মেয়েটাকে কখনোই পছন্দ করতে পারি না। কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক, সিনথিয়াকে অন্য কারোর সঙ্গে হাসি খুশি দেখে তার মোটেও ভালো লাগছিল না। শেষ পর্যন্ত সে নিজেই তাদের কাছে গিয়ে দুজনের মাঝখানে বসে পড়ে। তারপর একদম ভাব ধরে বলে, মুভিটা কি? আমিও দেখি। সিনথিয়া আর তার বান্ধবী শুধু অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। পরের দিন অফিসে লি আর সিনথিয়াকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই খবর শুনে সিনথিয়া খুব অস্বস্তিতে পড়ে যায়। সে লির কাছে গিয়ে বলে, সবাই আমাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, তাই আপনি দয়া করে আমার বাসা থেকে চলে যান। লি শান্তভাবে উত্তর দেয়, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, আমি কেন তোমার বাসা ছেড়ে চলে যাব? তখন সিনথিয়া একটু রেগে গিয়ে বলে, বাসাটা আমার, এখানে কি হবে সেটা আমিই ঠিক করব। আমি যখন বলছি চলে যেতে তখন আপনাকে যেতেই হবে। সে আরো বলে, আজ থেকে আপনি আমার থেকে দূরে থাকবেন, কোনো কারণ ছাড়া আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই কথাগুলো বলেই সিনথিয়া সেখান থেকে চলে যায়। এরপর রাগের মাথায় সে লির সব জিনিসপত্র বাসার বাইরে বের করে রাখে। কিছুক্ষণ পর লি বাসায় ফিরে এসে দেখে তার সব লাগেজ বাইরে পড়ে আছে। সে অনেক অনুরোধ করে বলে, প্লিজ আমাকে বাসায় থাকতে দাও। কিন্তু সিনথিয়া নিজের সিদ্ধান্তে অটল থাকে। তখন লি বলে, আচ্ছা, আমার অনেক ক্ষুধা লেছে, তুমি আমাকে একটু খাবার দাও, আমি খেয়ে এখান থেকে চলে যাব। শেষ পর্যন্ত সিনথিয়ার মন গলে যায় এবং লিকে খাবার খেতে দেয়। লি খাবারের টেবিলে বসে ধীরে ধীরে খেতে শুরু করে। তার উদ্দেশ্য ছিল যতক্ষণ সম্ভব ততক্ষণ এখানেই থাকা। এটা দেখে সিনথিয়া বিরক্ত হয়ে বলে, বস, একটু তাড়াতাড়ি খান, 4 ঘন্টা ধরে একই প্লেট নিয়ে বসে আছেন, আপনি কখন খাওয়া শেষ করবেন আর কখন এখান থেকে যাবেন? কিন্তু লি যেন ইচ্ছা করেই সময় নষ্ট করতে থাকে। পরের দিন আমরা দেখি সিনথিয়ার এক বান্ধবী মজা করে তাকে বলে, তোমার অবস্থা কিন্তু ভালো না, মনে হচ্ছে তুমি ভয়ঙ্কর একটা রোগে আক্রান্ত হয়ে গেছো। সিনথিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের রোগ? তার বান্ধবী হেসে উত্তর দেয়, ভালোবাসার রোগ। এ কথা শুনে সিনথিয়া সঙ্গে সঙ্গে বলে, কি, আমি আর লিকে ভালোবাসবো? এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু অন্যদিকে লির অবস্থাও প্রায় একই ছিল। সে নিজেও বুঝতে পারছিল অজান্তেই সিনথিয়াকে নিয়ে তার মনে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। যদিও দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল, তবুও কেউই নিজের মনের কথাটা সহজে স্বীকার করতে পারছিল না। এভাবেই ধীরে ধীরে তারা আরো কাছাকাছি আসতে থাকে। কবে যে একে অপরের শত্রু থেকে ভালো বন্ধু হয়ে গেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। তবে এই
বন্ধুত্বটা ছিল একেবারেই অন্যরকম। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল গভীর ভালোবাসা, কিন্তু কেন জানি দুজনের কেউই সেটা মুখে স্বীকার করতে পারছিল না। এভাবেই একদিন লি সিনথিয়াকে বলে, চলো আজ আমরা দুজনে একসাথে লাঞ্চ করি। কিন্তু সিনথিয়া উত্তর দেয়, আজ হবে না বস, আমি একটু ব্যস্ত, আজ আমার একজনের সঙ্গে দেখা করার কথা আছে। এই কথাটা শুনেই লির মনে সন্দেহ ঢুকে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েটা আবার কোথায় যাচ্ছে, নাকি কোনো ছেলের সঙ্গে দেখা করতে? কৌতূহল আর ঈর্ষা তাকে শান্ত থাকতে দেয় না, তাই সে সিনথিয়ার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর সে জানতে পারে সিনথিয়া তার কোনো বান্ধবীর সঙ্গে নয়, বরং অন্য একজনের সঙ্গে দেখা করতে গেছে। আর তখনই কেউ একজন লিকে জানায়, কলেজে পড়ার সময় সিনথিয়া তার এক সিনিয়রকে খুব পছন্দ করত, এমনকি নিজের মনের কথাও বলেছিল, কিন্তু সেই ছেলেটা তাকে রিজেক্ট করে দেয়। হয়তো এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আজ আবার সিনথিয়ার সঙ্গে দেখা করতে ডেকেছে। কে জানে, হয়তো আজই তাকে প্রপোজও করবে। এ কথা শুনেই লির মাথা পুরো গরম হয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে সিনথিয়া আর তার কলেজ সিনিয়র বসেছিল। সেখানে গিয়ে লি ইচ্ছা করেই তাদের কথোপকথনের মাঝে বাধা সৃষ্টি করে। প্রথমে সিনথিয়া কিছুই বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে তার সেই কলেজ সিনিয়র আসলে মোটেও ভালো মানুষ ছিল না, বরং লি সময় মতো এসে তাকে বড় ধরনের একটি বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। সেই রাতেই সিনথিয়া লিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে পছন্দ করেন? এই প্রশ্নটা যেন লির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করা একটি সুযোগ ছিল। সে আর নিজের অনুভূতি লুকিয়ে রাখে না, হাসি মুখে বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সিনথিয়াও নিজের মনের কথা জানিয়ে দেয়, আর এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাদের ভালোবাসার গল্প। কিন্তু গল্পের নতুন মোড় আসে কিছুদিন পর। একদিন লির এক বন্ধু সিনথিয়াকে জিন নামের একটি মেয়ের কথা বলে। এ কথা শুনেই সিনথিয়ার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। সে মনে মনে ভাবে, এই জিনটা আবার কে? লির এক্স গার্লফ্রেন্ড নয় তো? আর দেরি না করে সে জিনকে ফোন করে বসে। সিনথিয়া জিজ্ঞেস করে, আপনি আসলে কে? জিন রহস্যময়ভাবে উত্তর দেয়, সেটা জানতে চাইলে আমার বাসায় চলে আসো। এরপর আমরা দেখি সিনথিয়া একেবারে সাজগোজ করে, যেন দেখতেতে জিনের থেকেও বেশি সুন্দর লাগে। সেই বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে জানতে পারে জিন আসলে লির ছোট বোন। এ কথা জানার পর সিনথিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর লির আরেক বন্ধু সিনথিয়াকে লির জীবনের সবচেয়ে বড় কষ্টের কথা জানায়। সে বলে, আজ থেকে 5 বছর আগে একজন মানুষ লির চোখের সামনে একটি বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই দিন থেকেই লি নিজেকে ওই ঘটনার জন্য দায়ী মনে করে। সেই ট্রমা এখনো তাকে তাড়া করে বেড়ায়, এমনকি আজও সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। এই কথাগুলো শুনে সিনথিয়া মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, সে যেভাবেই হোক লিরকে এই মানসিক কষ্ট থেকে মুক্ত করবে। কিছুদিন পর লির মা সিনথিয়াকে এমন একটি সত্য জানায় যা শুনে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, 5 বছর আগে যে মানুষটি আত্মহত্যা করেছিলেন তিনি আর কেউ নন, তোমার বাবা। সেই ঘটনার পর থেকেই লি নিজেকে দোষী মনে করে আসছে। একমাত্র তুমিই পারো ওর মন থেকে এই অপরাধবোধটা দূর করতে। সেই রাতেই সিনথিয়া লির কাছে আসে। সে শান্ত গলায় বলে, 5 বছর আগে যে মানুষটা আত্মহত্যা করেছিলেন তিনি ছিলেন আমার বাবা, কিন্তু এই ঘটনার জন্য তোমার কোনো দোষ ছিল না। তুমি তো তাকে বাঁচানোরই চেষ্টা করেছিলে। ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে। তুমি চাইলেও তাকে বাঁচাতে পারতে না। তাই এতদিন ধরে নিজেকে দোষী ভাবার কোনো মানে নেই। এবার সবকিছু ভুলে যাও, আমরা দুজন মিলে নতুন করে জীবন শুরু করি। সিনথিয়ার কথাগুলো লির হৃদয় ছুঁয়ে যায়। অবশেষে সে নিজের অপরাধবোধ থেকে মুক্ত হতে পারে। এরপর থেকে লি আর সিনথিয়া একসঙ্গে নতুন জীবন শুরু করে। ঝগড়া, খুনসুটি আর ভুল বোঝাবুঝি পেরিয়ে তারা খুঁজে পায় সত্যিকারের ভালোবাসা। আর এমনই একটি সুন্দর, আবেগঘন এবং সুখের মুহূর্তের মধ্য দিয়েই আজকের গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।